This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ফিরলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই ইনফরমেশন ওয়াল বা আমাদের যে বড় পর্দা বিগ বল, এখানে টপ 10 ব্রেকিং দেখাবো আপনাদের। দেখুন, 1 নম্বর, যুদ্ধে হেরে প্রমোশন আসিম মুনিরের, পাক সেনাপ্রধান, তার প্রমোশন হলো। কি হাস্যকর না? কি পদে প্রমোশন হলো? 2 নম্বর ব্রেকিংয়ে জানাবো আপনাদের, পদোন্নতি পেয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তান যুদ্ধে পর্যুদস্ত হয়েছে, ওই আধা যুদ্ধ আর কি, তারপর সেনাপ্রধানের পদোন্নতি হলো। ভাবুন কি হাস্যকর কাণ্ড কারখানা। এর আগে আইয়ুব খান নিজেই নিজেকে ওই পদে বসিয়েছিলেন। 3 নম্বর ব্রেকিং, দিল্লির পাক দূতাবাস গুপ্তচর বৃত্তির পাঠশালা, মনে হচ্ছে সেই দিকেই ইঙ্গিত, এত তথ্য পাওয়া যাচ্ছে। 4 নম্বর দেখুন, 4 নম্বর ব্রেকিং, জ্যোতি সহ মানে জ্যোতি রানী মালহোত্রা সহ গ্রেফতার 12 জন আইএসআই স্পাই। ভাবতে পেরেছিলেন দেশের মধ্যে পাকিস্তানের এত চর রয়েছে, তাদের সবার ধমনীতে বইছে ভারতের রক্ত? 4 নম্বর। 5 নম্বর ব্রেকিং দেখাবো আপনাদের, পাক চর গাজালাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য বেরিয়েছে? জ্যোতির মতো গাজালাও অ্যারেস্ট হয়েছে। 6 নম্বরে দেখাবো আপনাদের, গাজালাকে বিয়ের প্রস্তাব দেয় দানিশ। এই দানিশ যাকে 13ই মে 24 ঘন্টার নোটিশে ভারত ছাড়তে হয়েছিল, পাক দূতাবাস কর্মী দিল্লিতে। দানিশের সাহায্যে 2 বার পাকিস্তান যায় গাজালা, তার মানে একা জ্যোতি নয়, গাজালাও পাকিস্তান গিয়েছিল। 8 নম্বর ব্রেকিং কি আছে দেখব, প্রকাশ্যে জ্যোতির বাংলাদেশ কানেকশন। বহু দেশে গেছে, বাংলাদেশে আগেও গেছে, আবার বাংলাদেশ যাওয়ার তাল করছিল সে, ফের বাংলাদেশ যাওয়ার প্ল্যান ছিল জ্যোতির, এবং এটা কিন্তু পেহেলগাঁও সেই নৃশংস হত্যাকাণ্ডের ঠিক পরেই। 10 নম্বর ব্রেকিং কি করে জানা গেল এটা, পাক চরের ঘর থেকে পাওয়া গেল ভিসার আবেদনপত্র। তাতে ডেট ছিল না, কিন্তু তার আবেদনপত্রটা পাওয়া গেছে, তার মানে ঠিক পেহেলগাঁওয়ের পরেই কিন্তু তার যাওয়ার ছক ছিল, এটুকু গোয়েন্দারা নিশ্চিত। দেখালাম আপনাদের টপ 10 ব্রেকিং। आपको चाय बागान का कोई मजदूर को हम खतरा नहीं डालेंगे। तुम लोगों ने इतना साल क्या किया और जो करते हैं उसको तुम रुकावट करने के लिए तैयार है? আমরা 54টাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো। আজকে যাবে আয়ারাম গায়ারাম। আমরা শিল্প দেখতে চাই, আলোচনা কি হচ্ছে, উনি চা মুড়ি খাচ্ছেন নাকি শিল্প নিয়ে আন্দোলন করছে, আমরা কি করে জানবো? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 1,75,000 কোটি টাকা পাই, এত সোশ্যাল স্কিম চলছে, টাকাটা তো হুন্ডি দিয়ে আসবে না। কোনো অমুসলিম, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, অন্য কেউ হতে পারে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। এই মুহূর্তে 3 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফর চলাকালীনই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি ঘোষণা করে দিলেন উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবে? 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করার কথা আছে তার, যদি সব ঠিকঠাক থাকে। সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি। মঙ্গলবার দুপুরে বিজেপির এক ঝাঁক নেতাকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ওই মাঠ পরিদর্শন করতে দেখা গেল। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামারা ছিলেন। এতেই জল্পনা তৈরি হয় এবং সাংসদ তো বললেনই। সাংসদ মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে
মোদির আসন্ন সফরের কথা জানান তিনি। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উত্তরবঙ্গ সফরে আসছেন বা আসছেন না, এটা নিয়ে কিন্তু রাজ্য বিজেপি এখনো অফিসিয়ালি কিছু জানায়নি সংবাদ মাধ্যমকে। কিন্তু যদি আলিপুরদুয়ার থেকেই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর শুরু হয়, 26-এর ভোট মাথায় রাখলে রাজনৈতিক দিক থেকে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2016-এ শেষবার ভোট প্রচারে আলিপুরদুয়ারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, অর্থাৎ 9 বছর পর ফের একবার প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসতে চলেছেন। অফিসিয়ালি যদিও এই সফর রাজনৈতিক নয়, কিন্তু সিঁদুরের সাফল্য উদযাপনে রাজনীতির রং যে থাকবে তা তো বটেই। এটা হতে পারে না যে এখন তিনি এলে পাকিস্তানের কথা বলবেন না এবং এই সদ্য শেষ হওয়া স্থগিত থাকা অপারেশন সিঁদুর তার গুণকীর্তন করবেন না। সুতরাং বিজেপি এখন থেকেই উচ্ছ্বসিত। 26-এর ভোটের আগে বিজেপি যে সিঁদুরের সাফল্যকে ভোট বাক্সে নিয়ে যেতে চাইবে, পাড়ার চায়ের দোকানে বসে বিশুদা, কেষ্টদা, কালিদা যারা আড্ডা মারছেন সবাই তারা সেটা জানেন। ফলে বিজেপির কাছে প্রধানমন্ত্রীর সভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি সময়টার কথা একটু খেয়াল করে দেখেন। এমন একটা সময়ে যখন উত্তরবঙ্গে বিজেপি কিছুটা মাইনাসে চলছে। কেন বলছি মাইনাসে? উপনির্বাচনে মাদারিহাট বিধানসভা কিছুদিন আগেই বিজেপিকে খোয়াতে হয়েছে, জেতা বিধানসভা হাতছাড়া হয়েছে। এটা তো একটা ধাক্কা ছিল। বিজেপির ঘরের দক্ষ সংগঠক আদিবাসী বেল্টের জন বার্লা তিনি ফুল বদল করে সদ্য তৃণমূলে যোগ দিলেন। শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছিলেন, নানা অভিযোগ, হসপিটাল না করতে দেওয়া ইত্যাদি প্রভৃতি। ফলে বুঝতেই পারছেন নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর অন্তত বিজেপির জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ। তিনি এলেই উত্তরে দল বুস্ট আপ হবে বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদীকে সামনে রেখেই কি বিজেপি 26-এর আগে উত্তরবঙ্গে শক্তি আর একবার যাচাই করে নিতে চাইছে? প্রধানমন্ত্রী আসার আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে বিরোধী দলনেতা তো আছেনই শুভেন্দু অধিকারী, তিনি দিচ্ছেন পেপটক। আমি যদি নন্দীগ্রামে 26% মুসলিম ভোট আছে, মমতা ব্যানার্জিকে হারাতে পারি, আপনারাও পারবেন। উত্তরবঙ্গ গতবার থেকেই বলেছে, এবারে উত্তরবঙ্গের 54টা সিট মালদা থেকে ডালচিনি জয়গাঁও অব্দি, দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অব্দি আমরা 54টাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো। শুভেন্দু অধিকারী দাবি করছেন 26-এ 54 হবে, মানে উত্তরবঙ্গে মোট 54টা বিধানসভা আসন, 54টাই তারা পাবে। মনোজ টিগ্গা বলছেন আলিপুরদুয়ারে বিজেপির 5-এ 5 হবে, খালি হাতে ফিরতে হবে বাংলার শাসক দলকে। দেখুন, 26-এর ভোট আসতে এখনও বেশ কয়েক মাস বাকি আছে। এর মধ্যে রাজনীতির অনেক সমীকরণ বদলেও যেতে পারে। রাজনীতি তো এভাবেই বদলায়, রাতারাতি বদলে যায়। তবে এটা তো পরিষ্কার যে বিজেপি 1 ইঞ্চি জমি তৃণমূলকে অন্তত উত্তরে ছাড়তে নারাজ। বিজেপির জন্য উত্তরবঙ্গ ইজ্জত কা সওয়াল, প্রেস্টিজ ফাইট। দুর্গে ভাঙন ধরাচ্ছে তৃণমূল কোথাও কোথাও। বুঝতেই পারছেন বিজেপি কিভাবে মাটি কামড়ে পড়ে থাকছে উত্তরবঙ্গে। শিলিগুড়িতে মমতার উত্তরবঙ্গ সফর শুরুর দিনই বানারহাটে তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু, যেখানে মূল নিশানা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মনোজ টিগ্গা প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের কথা শোনালেন। 26-এর টক্কর 25-এই শুরু। তার মানে নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর নিয়ে কি রিয়াকশন শাসক দলের? মুখপাত্রের কথা আপনাদের একটু শোনাই। বিজেপির নেতারা কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ বা সারা ভারতের যারা ছিল তারা তো ভোটের সময় পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেন। তো সুতরাং তারা বারবার আসেন, কুৎসা করেন। তো তারা বাংলার মানুষ তাদের বন্ধু বলে মনে করেন না। নরেন্দ্র মোদী যদি বাংলায় আসেন, সভা করেন, আসবেন, কিন্তু বাংলার মানুষের কাছে তো প্রশ্ন থাকবে যে 1,70,000 কোটি টাকা আপনি দিচ্ছেন না কেন? বিজেপি বাংলার বন্ধু নয়, বাংলা বিরোধীদের বিসর্জন। তৃণমূলের এই ন্যারেটিভ বা প্রচার নতুন নয়। 24-এ 21শে জুলাইয়ের মঞ্চেও এই একই ন্যারেটিভ বেজেছিল। কেন বন্ধু নয়? শাসকের মুখর নেতা কুণালের মুখে শুনলেনি 1,70,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই একই অভিযোগ, মানে বিজেপি আটকে রেখেছে, এটাই অভিযোগ তৃণমূলের। উত্তরবঙ্গের ডাবগ্রামে মঞ্চ থেকে সেই বাঞ্ছনার কথাই ফের একবার মনে করিয়ে দিয়েছেন শাসকের
সর্বময় নেত্রী। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। বঞ্চনার বিপরীতে কি রয়েছে? সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার সরকার কি কি করেছে সেই ফিরিস্তিও শুনিয়েছেন মমতা আজকে আবার। 4 বছর ধরে টাকা দিচ্ছ না, বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না, গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না, 100 দিনের কাজে টাকা দিচ্ছ না। যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের, পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি। তোমরা না দিতে পারো, কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয়। বুঝতেই পারছেন, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নতুন করে তুলে উন্নয়নের অস্ত্রেই শান দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আজ দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেও গিয়েছে। আরও অনেক প্রকল্প উন্নয়নের কথাও তিনি বলেছেন এবং শুনিয়েছেন। বলবো, শুনবো, তার আগে চলুন একবার আমাদের বিগ বলের দিকে তাকাই। উত্তরবঙ্গের জন্য ভুরি ভুরি যে স্বপ্ন দেখানো মানুষকে, সেই স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু আদৌ কোনো স্বপ্ন বাস্তব করেনি। সেটা দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবার কথাই হোক, কিংবা উত্তরবঙ্গকে ট্যুরিস্ট সার্কিটের সঙ্গে যুক্ত করবার কথাই হোক। ওই পাহাড়ের বোনেরা বলে না, ঘুমনে আনছু। পাহাড়ের আমাদের নেপালি গোর্খারা বলেন, বোনরা দিদিরা, ঘুমনে আনছু, বেড়াতে আসছে। মুখ্যমন্ত্রী যখনই কলকাতায় একটু বেশি তাপমাত্রা বেড়ে যায়, যখন সেখানে গরমটা বেশি হয়ে যায়, ঠিক সেই সময়টা বেছে নেন উত্তরবঙ্গে এসে উত্তরবঙ্গের শান্ত হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করার জন্য। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মনোরম পরিবেশ। নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ, আমরা অতিথি পরায়ণ, আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি মাঝে মাঝেই এরকম হাওয়া বদলের জন্য উত্তরবঙ্গে আসে, নিশ্চিতভাবে আসুক। শোনালাম আপনাদের দুজনই তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাওয়া বদল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশনটা আপনাদের শোনাই, সেটাও এই বিগ বলেই শুনুন। যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। হিসেব চাইলে হিসেব দিয়ে দেবেন তিনি। যত কিছু তো এই হিসেব নিয়েই। এই যে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ, তা তো খরচের হিসেব নিকেশ নিয়েই। রাজ্য হিসেব দেয় না, এটাই তো অভিযোগ এই রাজ্যের সরকারের বিরুদ্ধে। হিসেব চেয়েই বসলেন শুভেন্দু, 14 বছরের হিসেব। নির্বাচন আসছে, আবার কাঁদতে শুরু করেছেন, এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। 14 বছর সম্পূর্ণ করেছেন 5ই মে, উনার 14 বছর কমপ্লিট। উনি এবারে হিসাব দিতে শুরু করুন, কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না। কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কত চাকরি দিলাম, ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন। একটা জিনিস মনে রাখবেন, আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা। এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। যে রাজ্যের শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে,
সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। তিনি দম্বার পাত্রী নন। উত্তরবঙ্গ তৃণমূল শাসনে অবহেলিত, উন্নয়নে বঞ্চিত বলে অভিযোগ বিজেপির বরাবরের, এখনকার শুধু নয়। মুখ্যমন্ত্রী ধরে ধরে তার সব কিছুর হিসেব দিয়েছেন। আলিপুরদুয়ার জেলায় 35,000 কোটি টাকা ব্যয় করে 2200, এই যে টাকার অঙ্ক চাইছিলেন, যারা রাস্তায় ঘুরে বেড়ায়, চোখ দিয়ে তাকিয়ে দেখুন, কান দিয়ে শুনুন আর হৃদয় দিয়ে উপলব্ধি করুন। শুধু রাস্তায় পথসাথীতে 35,000 কোটি টাকা খরচা করে আমাদের থেকে 2221 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। জলপাইগুড়ি জেলাতেও পথশ্রী প্রকল্পে 349 কোটি টাকা খরচা করা হয়েছে, 1084 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। টাকার হিসেব চাইছেন যারা, লজ্জা করে না? উত্তরবঙ্গে মনে রাখবেন অনেক কিছু হবে। উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়ণের পাশে 10 একর জমি আমরা দিচ্ছি, যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়, শিল্পপতিরা আসেন। সিপিএম এর সময় পাহাড় ডুয়ার্স একেবারে সেখানে বঞ্চিত, শোষিত, আইন শৃঙ্খলার সমস্যা একটা জঘন্য ব্যাপার ছিল। সেখানে গোটা উত্তরের জেলাগুলিকে বারবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন। উত্তরবঙ্গ একটা ডেস্টিনেশনে পরিণত হয়েছে। একদিকে হাতি, একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? ব্র্যান্ড ভ্যালুর টক্করও চলেছে, কথা রাখা আর না রাখা। সোজা বাংলা কথায় বিশ্বাসযোগ্যতা। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। আমরা 4টে কথা বলেছিলাম। খাদ্যসাথী করব, জিতলে করে দিয়েছি। দুয়ারে রেশন। আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, আমরা করে দিয়েছি। আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির, যে হাম চায় বাগান বন্ধ जो है সব খুল দেंगे। একটাও খুলতে পারিনি। এই জেলায় আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। টিম থেকে বাদ পড়ে গেলেন ইউসুফ পাঠান। দলে ঢুকে পড়লেন, মানে টিমে ঢুকে পড়লেন ইম্প্যাক্ট প্লেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, আইপিএল এর কথা বলছি না, অপারেশন সিঁদুরের কথা দেশে দেশে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বলতে যে সর্বদলীয় প্রতিনিধি দল ভারত থেকে যাচ্ছে, সেই টিমের কথা বলছি। এটাও তো টিম ইন্ডিয়া। দলে তৃণমূলের তরফে জায়গা পেয়েছিলেন শুধু ইউসুফ পাঠান। আপত্তি জানান মমতা, অভিষেক দুজনই। It is the choice of the party. If they request me to send someone, we will decide the name. मेरा पार्टी से कौन जाएगा, ये डिसीजन पार्टी का है। पार्टी के तो जाना तो है मादार पार्टी के। पार्लामेंटारी पार्टी पार्लामेंटे যে বিলগুলো আসে আলোচনা করে, পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। আর পার্লামেন্টারি পার্টিরও 2টো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? কংগ্রেস উদ্ধব ঠাকরের শিবসেনার মতোই তৃণমূলও আপত্তি তোলে। দলের সঙ্গে কথা না বলেই প্রতিনিধি ঠিক করেছে কেন্দ্র একতরফাভাবে। এটা কেন্দ্রের অধিকারের মধ্যে পড়ে না, এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা ছিল এই দলগুলোর মুদ্রা অভিযোগ। গতরাতেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়ে দেন তৃণমূলের প্রতিনিধি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনারা দুজনেই ঘটনাচক্রে গুজরাটের বাসিন্দা। তো সেইভাবে আমাদের বহরমপুরের এমপি ইউসুফ পাঠানও কিন্তু গুজরাটের বরোদার বাসিন্দা। তার মানে এই নয় ওনারা নিজে নিজে সেখানে গুজরাটবাসীকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বিদেশে যাওয়ার জন্য
তিনারা নিজেরাই সিলেকশন করে দেবে, এটা সম্পূর্ণ অবৈধ বা ভুল। ও বাবা, ওর নাম হুমায়ুন কবির। চান্স পেয়েই দলের এমপির ওপর গায়ের ঝাল মিটিয়ে নিলেন, দেখলেন তো? সে তো নেবেনি। তৃণমূল গতকাল বলেছিল কেন্দ্র কথা না বলেই একতরফাভাবে ইউসুফ পাঠানের নাম তালিকায় ঢুকিয়েছে, তাই সর্বদলীয় প্রতিনিধি দলে ইউসুফ পাঠান থাকবেন না। তৃণমূল বেঁকে বসে। কিন্তু গতকালই অভিষেকের গলায় ইঙ্গিতটা ছিল। যারা কাল ঠোঁটকাটা দেখেছেন তারা খেয়াল করুন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আরে ভাই, বলার মতো লোক পাঠাতে হবে তো, বিদেশ বিভুঁইয়ে গিয়ে যারা বলতে পারবে। শুনুন তো একবার। भाई तृणमूल से अगर पार्टी लीडरशिप को लगा कि मुझे यहाँ से 3 लोगों को भेजना चाहिए जो इस मुद्दे पे अच्छा बोल सकता है, अच्छा कह सकता है, जो पार्टी का स्टैंड, देश का स्टैंड को ठीक तरीके से ग्लोबल स्टेज पे प्रेजेंट कर सकता है, एस्टैब्लिश कर सकता है, उसी को पार्टी भेजेगा। मैं किसी को डिसरेस्पेक्ट नहीं कर रहा हूं। শেষ পর্যন্ত দেশে দেশে যাওয়া সর্বদলীয় প্রতিনিধি দলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের নাম্বার 2। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য তিনি। রাজনীতির মাঠের লোক, বলতে কইতে বেশ ভালোই পারেন। অভিষেক ব্যানার্জি ছাড়া আর কেউ টিএমসি কে রিপ্রেজেন্ট করতে পারে না। আজকে কংগ্রেসও কিন্তু বাধা দিয়েছিল শশী থারুরকে। শশী থারুর কিন্তু শোনেনি, তার কিন্তু সিদ্ধারাটা সোজা আছে। কিন্তু ইউসুফ পাঠান উনি বলতে পারলেন না যে মুখ্যমন্ত্রী, আমি কিন্তু অভিষেক ব্যানার্জিকে কেউ চেনে না, সারা পৃথিবীর মানুষ কিন্তু আমাকে চেনে, আমাকে যেতে দিন। একটা ছবি আপনাদের দেখাই বিগ বলে। শুরুতেই দেখুন একটা ছবি। কি ছবি বলুন তো? বুঝতে পারছেন ছবিটা কি? ব্যাখ্যা দিচ্ছি, আগে ছবিটা একটু দেখুন। একটা ইয়াং ছেলে কিছু একটা তুলছে। এবার ঘটনাটা বলি আপনাদের। প্রথমেই বলে রাখি, এই ছবিটা দেখে কিন্তু আপনাদের অস্বস্তি হতে পারে, আপনাদের সূক্ষ্ম অনুভূতিতে ঘা লাগতে পারে, কিন্তু ছবিটা আমাদের দেখাতেই হচ্ছে, নইলে খবর করা যাবে না যে রাস্তায় বছর 20 এই ছেলেটি কি কুড়োচ্ছিল বলুন তো? প্লাস্টিকে ঢেকে এই ছেলেটা কুড়োচ্ছে তার বাবার দেহাংশ। বাবা স্কুল থেকে হেঁটে বাড়ি দিকে আসছিলেন, দিয়ে একটা লেদের কারখানা ওখানে এক পাশ দিয়ে হেঁটে আসছিলেন, যে পেছন দিকে একটা ডাম্পার এসে পেছনে সজোরে ধাক্কা মারেন, তাতে বাবার একবারে পুরো পেটে পাশার মধ্যে চলে যায় এবং পুরো নাড়ি বুড়ি সব বেড়ে যায়, সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়েছে এখানে। ঘটনাটা পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনাসের কাছে। গুসকরার নাম শুনেছেন তো? লটারি বিক্রেতা বছর 63 প্রদীপ কুমার দাস 11 নম্বর ওয়ার্ডের শিরিষতলার বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় পেছন থেকে ধাক্কা মারে একটা ডাম্পার। পুলিশ প্রশাসন চেয়ারম্যান সবাই গেছিলেন এখানে। পুলিশ প্রশাসন চেয়ারম্যান সবাই গেছিলেন এখানে। পুলিশ ছিল, গুসকরা পুরসভার চেয়ারম্যান ছিলেন। বাবার দুর্ঘটনার খবর পেয়ে স্বাভাবিকভাবেই ছেলে দৌড়ে ছুটে পৌঁছে যান বছর 20 সুদীপ দাস বাবার দেহের কাছে। তারপরই আসে পুলিশের নির্দেশ, ওমা, রাস্তায় পড়ে থাকা বাবার দেহের টুকরো তোমায় কুড়োতে হবে। কি অদ্ভুত নির্দেশ, কতটা ভয়ঙ্কর, কতটা অমানবিক। আমি তুলেছিলাম, লিভারের মধ্যে তুলেছিলাম কিছুটা, বস্তায় তুলে পুলিশ বললেন তুলে বাবার উপর দিতে, আমি এগুলো তুলে দিলাম বস্তায়। পুলিশ ছিলেন এখানকার, লিভার তুলেছিলাম খালি। পুলিশ বলে আমাকে তুলতে বললেন, ওনারা ধরে বস্তায় করে তুলে দিলেন, দিয়ে আমাকে বললেন তুলে দেওয়া গেল বাবার উপর, আমাকে তুলতে বললেন। ওনারা বললেন তুমি তোলো, তুমি ছেলে যখন। সত্যি বলছি, পুলিশ না সব পারে, চাইলে চটপট গুন্ডা বদমাস চোর মাওয়ালি লাফাঙ্গা যা আছে ধরে ফেলতে পারে। হামলা হলে টেবিলের নিচে লুকিয়ে পড়তে পারে। যদি রাজনৈতিক শাসক দলের হামলা হয়, দেখিয়েছি আপনাদের অনেক এরকম ধরনের ঘটনা, ছেলেকে দিয়ে বাবার দেহাংশ তোলাতে পারে এই পুলিশই। শিক্ষকদের লাথি মারতে পারে, শিক্ষকদের ওপর লাঠিও চার্জ করতে পারে।
নিজের বাড়িতেই গুরুতর আহত লস্করের সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। হাফিজ সাইদের অত্যন্ত ঘনিষ্ঠ জঙ্গি নেতা আমির হামজা। লাহোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে আমির হামজাকে। রবিবার খুন হয় লস্কর কমান্ডার রাজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহ। এবার বাড়িতেই রহস্যজনকভাবে আহত লস্কর শীর্ষ নেতা আমির হামজা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।